অ্যাকচুয়ালি বিজেপি কিছুটা চায় যে তৃণমূল থেকে যাক, এটা কি তোমার কখনো মনে হয়? যদি আমি তর্কের খাতিরে সিপিএম এর মতো করে ভাবি যে তৃণমূলের সাথে বিজেপির সেটিং আছে, তাহলে তোমাকে তো অল আউট বিজেপির বিরুদ্ধে অ্যাটাকে যেতে হবে। তাহলে তো আমি মনে করি যে সিপিএম এর রাজনীতির যেটা ভুল সেটা হচ্ছে সিপিএম যতটা সময় ব্যয় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে, ততটা সময় ব্যয় করে না বিজেপিকে অ্যাটাক করতে। এবার তার একটা পলিটিক্যালি ব্লান্ডার আছে। কেন আমি পলিটিক্যাল ব্লান্ডার বললাম? যে পশ্চিমবঙ্গে রাফলি ধরে নেওয়া যাক 27% মুসলমান ভোট আছে। এই 27% মুসলমান ভোট পশ্চিমবঙ্গে 94টা বিধানসভা ক্ষেত্রে নির্ণায়ক শক্তি। তো যেই আমি বিজেপিকে অ্যাটাক করলাম না, ওই 94টা সিটের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। ওই 94টা সিট যে বিজেপির বিরোধিতা করবে তার দিকে চলে যাবে। এটা সিপিএমকে খুব সিম্পল বুঝতে হবে। তাহলে 94টা বাদ রেখে বাকি 200টা সিটে আমি তৃণমূলের সঙ্গে লড়াই করছি। আচ্ছা, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে আমার যে প্রধান প্রতিপক্ষ সে কেন্দ্রের সাথে আপোষে আছে, তাহলে তুমি অল আউট সেটাকে এক্সপোজ করো এবং তুমি অল আউট বিজেপির বিরুদ্ধে কথা বলো। তুমি সেটা বলো না। সিপিএমের পলিটিক্সে যেটা আমি মনে করি সমস্যা, আমি 2011-তে তাদের ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর যেটা হয়েছে সেটা আলাদা প্রশ্ন। একটা গায়ে চর্বি জমে গেছে, সেই চর্বি খুলতে পারছে না, কেউ ট্রেনে যাতায়াত করে না, কেউ করে না, সেটা পরের প্রশ্ন। প্রথম যেটা হচ্ছে যে আমি তো ভোটটাকে ভাগ করব। আমার কাছ থেকে 27% ভোট বেরিয়ে চলে গেছে। মুসলমানরা, যেহেতু আমি বিজেপির বিরুদ্ধে কথা বলছিলাম, মুসলমানরা আমাকে বিশ্বাস করছে না। আমার কাছে যে বাকি 70% ভোট পড়ে আছে, তারা আমায় কেন বিশ্বাস করবে? বাকি যেগুলো ইস্যু, যেটা একজন হিন্দু বাঙালির কাছেও ইস্যু, সেটা থেকে সিপিএম খুব অ্যাক্টিভ, সেটা থেকে সিপিএম খুব সজাগ, সেটা থেকে সিপিএম খুব সতর্ক। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, গত 6 মাস ধরে বিজেপি একটা ধারাবাহিকভাবে বাঙালির উপর অনস্লট এনেছে। কখনো বলেছে বাংলা ভাষা নয়, কখনো বলেছে অনুপ্রবেশকারী, কখনো এইকে বুলডোজার দিয়ে, হ্যাঁ, সব জিনিস বলেছে। এই ইস্যুতে সিপিএম কতটা রাস্তায় নেমেছে? মমতা বন্দ্যোপাধ্যায়, যদি তর্কের খাতিরে আমি ধরেও নিই যে ওনার সাথে নরেন্দ্র মোদী রাতে ফোনে কথা হয়ে গেছে, তর্কের খাতিরে ধরলাম, কিন্তু উনি তো সাহস করে ইডির সামনে গেছেন। সিপিএমের কোন নেতা, তর্কের খাতিরে পিন্নারাই বিজয়া, তার সাহস আছে যে ইডিকে চ্যালেঞ্জ করার? আচ্ছা, ঠিক আছে, আমি জানলাম যে উল্টো দিক থেকে উল্টো দিকের বন্দুকের গুলি আমার দিকে আসবে না, ধরে নিলাম যে আমি সেটিং করে রেখেছি, তাও বন্দুকের মুখের সামনে গিয়ে দাঁড়াতে তো ভয় করে। সেটা, এই ভয়টা যে করে সেটা এতবার মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, আমি তলার নেতাদের বললামই না, এতবার প্রমাণ করে দিয়েছেন যে ওদের কথা মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য হয় না। আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় খুব বেশি করে বড় করে দেওয়ার দরকার নেই, আপনারা সকলেই জানেন। নামকরা সাংবাদিক সুমন ভট্টাচার্য। থ্যাংক ইউ এখানে আসার জন্য। সুমন, আমার কতগুলো প্রশ্ন আছে তোমার কাছে। যেহেতু বিধানসভা নির্বাচন সামনে, আমি শুরু করছি একদম রাজনীতিক জায়গা থেকে, এবং আমি জানি এটাও বলা খুব অনুচিত একজন সাংবাদিকের পক্ষে, আগামী ইলেকশনে কি রেজাল্ট হবে এটা হয়তো ঠিক ওইভাবে বলা যায় না, কিন্তু তাও তো সাংবাদিকদের কাছে একটা ফিল থাকে। তোমার কি মনে হচ্ছে এবারের নির্বাচনের গতি প্রকৃতি? দেখো, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে তৃণমূলের জন্য অ্যাডভান্টেজ। তৃণমূলের যেটা মেজর চ্যালেঞ্জ ছিল, যেটা বিজেপি চেষ্টা করছিল বা নির্বাচন কমিশনকে দিয়ে, সেটা কতটা বাস্তবায়িত বিজেপি করতে পেরেছে সে বিষয়ে আমার সংশয় আছে। নির্বাচন কমিশনের সাহায্য ছাড়া, আমি সাহায্য কথাটাই ব্যবহার করছি, বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে বা বিশেষ করে দক্ষিণবঙ্গে কিছু করাটা খুব মুশকিল। এবার তুমিও দীর্ঘদিন সাংবাদিকতা করেছো, তুমি জানো যে উত্তরবঙ্গে সিট হচ্ছে লাগভাগ মোটামুটি 60টার কাছাকাছি। 230টা সিট দক্ষিণবঙ্গে। এই 230টা সিটে যদি বিজেপি তৃণমূলের সঙ্গে টক্কর না দিতে পারে তাহলে খুবই সমস্যা। আমাকে বিজেপির খুব ঘনিষ্ঠ একজন সাংবাদিক বলছিলেন, আমি যেহেতু সাংবাদিকদের সাথে বেশি কথা হয় সেহেতু এটা বলছি, যে বিজেপি কলকাতা শহরে, যে কলকাতা শহর কিন্তু তৃণমূলের জন্য খুব ফেভারেবল না, সবসময় শহরাঞ্চল তো শাসকের বিরুদ্ধে ভোট দেয়, সেই কলকাতা শহরে বিজেপি সমস্ত বুথে বিএলএ যেটা সেটা দিতে পারেনি। তো বিজেপির যা সংগঠনের অবস্থা, বিজেপির যা স্ট্রাকচারাল সমস্যা, বিজেপির যা
আদর্শগত সমস্যা, সেইটা দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন যেটা একটু কঠিন। বিজেপির অনেক রকম মেকানিজম আছে। বিজেপির যে ইলেকশনের যে জুগারনাট শব্দটাই, যেটা ইংরেজি সাংবাদিকরা ব্যবহার করেন, সেটাতে অমিত শাহর অনেক ধরনের মেকানিজম আছে। সেই মেকানিজম উনি প্রয়োগ করার চেষ্টা করেছেন, কিন্তু সেটাও এখনো অবধি তৃণমূলের যে স্টোন ওয়াল সেটাতে রেজিস্ট হয়ে গেছে। একটা আইডিয়াল উদাহরণ হচ্ছে ইডির ঘটনা। ভারতবর্ষে এরকমভাবে তো কখনো কেউ ইডির মানে অভিযান বা ইডির রেটকে চ্যালেঞ্জ করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইডির রেটকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে যদি বিজেপির সাহস থাকতো, যদি কেন্দ্রীয় সরকারের সাহস থাকতো, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা উচিত ছিল। সেই দিন বিকেলের মধ্যে অ্যারেস্ট করা উচিত ছিল, বা দুদিনের মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে বলা উচিত ছিল যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চাই। যদি আমরা গোটা ঘটনাটাকে দেখি, ইডি কাদের সরানোর কথা বললো, তাও তাদের গ্রেফতারি নয়। এক হচ্ছে পুলিশ কমিশনার, আর এক হচ্ছেন ডিজি। তার মধ্যে আমরা জানি যে ডিজি এমনিতেই অবসর নিয়ে চলে গেছেন। তো ইডি যদি বা ডিজি যদি অবসর নিয়ে চলে গেছেন, তার যদি গ্রেফতারি চাওয়া হয়, অপসারণ চাওয়া হয়, তাহলে সেটা আরও হাস্যকর। তার মানে হচ্ছে ভারতবর্ষের ইডির সাহস নেই যে মুখ্যমন্ত্রীর গ্রেফতারি চাইবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাডভান্টেজ নিয়েছেন। এখানে একটা জিনিস আমার একটু জিজ্ঞাসা আছে। ধরো এই যে ঘটনাটা ঘটলো, এটা একটা উল্টো দিকও তো আছে, যেই দিকটা বারবার করে লেফট হাইলাইট করছে। মানে একটা জায়গা যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে সবসময় তৃণমূলের পক্ষ থেকে বলা হয় রামবাম, ইয়ের পক্ষ থেকে বলা হয় যে তৃণমূল আর সিপিএম তো আসলে একই, ইন্ডিয়া জোটেরই অংশ। উল্টো দিকে আরেকটা ন্যারেটিভ যেটা এবারে দেখলাম লেফটের মুখে খুব বারবার করে হচ্ছে, সেটা হচ্ছে সেটিং। এই যে ঘটনাগুলো ঘটছে, ইডি ভার্সেস মমতা ব্যানার্জি, বা ওই কেন্দ্রীয় সরকার ভার্সেস মমতা ব্যানার্জি, বারবার করে ইডি, সিবিআই, এগুলো নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এটাতে একটা জিনিস আমার মনে হয়েছে, আমি জানি না, আমি ভুল হতে পারি, যে একটা জিনিস প্রচারিত হয়েছে যে অ্যাকচুয়ালি এই দুটো দলের সেটিং আছে, এবং অ্যাকচুয়ালি বিজেপি কিছুটা চায় যে তৃণমূল থেকে যাক। এটা কি তোমার কখনো মনে হয়? যদি আমি তর্কের খাতিরে সিপিএমের মতো করে ভাবি যে তৃণমূলের সাথে বিজেপির সেটিং আছে, তাহলে তোমাকে তো অল আউট বিজেপির বিরুদ্ধে অ্যাটাকে যেতে হবে। তাহলে তো আমি মনে করি যে সিপিএমের রাজনীতির যেটা ভুল, সেটা হচ্ছে সিপিএম যতটা সময় ব্যয় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে, ততটা সময় ব্যয় করে না বিজেপিকে অ্যাটাক করতে। বা তার একটা পলিটিক্যালি ব্লান্ডার আছে। কেন আমি পলিটিক্যাল ব্লান্ডার বললাম? যে পশ্চিমবঙ্গে রাফলি ধরে নেওয়া যাক 27% মুসলমান ভোট আছে। এই 27% মুসলমান ভোট পশ্চিমবঙ্গে 94টা বিধানসভা ক্ষেত্রে নির্ণায়ক শক্তি। তো যেই আমি বিজেপিকে অ্যাটাক করলাম না, ওই 94টা সিটের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। ওই 94টা সিট যে বিজেপির বিরোধিতা করবে তার দিকে চলে যাবে। এটা সিপিএমকে খুব সিম্পল বুঝতে হবে। তাহলে 94টা বাদ রেখে বাকি 200টা সিটে আমি তৃণমূলের সঙ্গে লড়াই করছি। আচ্ছা, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে আমার যে প্রধান প্রতিপক্ষ সে কেন্দ্রের সাথে আপোষে আছে, তাহলে তুমি অল আউট সেটাকে এক্সপোজ করো এবং তুমি অল আউট বিজেপির বিরুদ্ধে কথা বলো। তুমি সেটা বলো না। সিপিএমের পলিটিক্সের যেটা আমি মনে করি সমস্যা, আমি 2011-তে তাদের ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর যেটা হয়েছে সেটা আলাদা প্রশ্ন। একটা গায়ে চর্বি জমে গেছে, সেই চর্বি খুলতে পারছে না, কেউ ট্রেনে যাতায়াত করে না, কেউ করে না, সেটা পরের প্রশ্ন। প্রথম যেটা হচ্ছে যে আমি তো ভোটটাকে ভাগ করব। আমার কাছ থেকে 27% ভোট বেরিয়ে চলে গেছে। মুসলমানরা, যেহেতু আমি বিজেপির বিরুদ্ধে কথা বলছিলাম, মুসলমানরা আমাকে বিশ্বাস করছে না। আমার কাছে যে বাকি 70% ভোট পড়ে আছে, তারা আমায় কেন বিশ্বাস করবে? বাকি যেগুলো ইস্যু, যেটা একজন হিন্দু বাঙালির কাছেও ইস্যু, সেটাতে কি সিপিএম খুব অ্যাক্টিভ? সেটাতে কি সিপিএম খুব সজাগ? সেটাতে কি সিপিএম খুব সতর্ক? তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, গত 6 মাস ধরে বিজেপি একটা ধারাবাহিকভাবে বাঙালির উপর অনস্লট এনেছে। কখনো বলেছে বাংলা ভাষা নয়, কখনো বলেছে অনুপ্রবেশকারী, কখনো একে বুলডোজার দিয়ে, হ্যাঁ, সব জিনিস বলেছে। এই ইস্যুতে সিপিএম কতটা রাস্তায় নেমেছে? মমতা বন্দ্যোপাধ্যায়, যদি তর্কের খাতিরে আমি ধরেও নিই যে ওনার সাথে নরেন্দ্র মোদী রাতে ফোনে কথা হয়ে গেছে, তর্কের খাতিরে ধরলাম, কিন্তু উনি তো সাহস করে ইডির সামনে গেছেন। সিপিএমের কোন নেতা, তর্কের খাতিরে পিন্নারাই বিজয়া, তার সাহস আছে যে ইডিকে চ্যালেঞ্জ করার? আচ্ছা, ঠিক আছে, আমি জানলাম যে উল্টো দিকের বন্দুকের গুলি
আমার দিকে আসবে না, ধরে নিলাম যে আমি সেটিং করে রেখেছি, তাও বন্দুকের মুখের সামনে গিয়ে দাঁড়াতে তো ভয় করে। সেটা এই ভয়টা যে করে সেটা এতবার মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, আমি তলার নেতাদের বললামই না, এতবার প্রমাণ করে দিয়েছেন যে ওদের কথা মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য হয় না। দেখো মানে ভোটাররা কিভাবে দেখে, আমি মুসলমানদের কথাটা বুঝতে পারি কিছুটা, যেহেতু আমি অনেকদিন মুসলমানদের সঙ্গে কাজ করেছি। মুসলমানদের কাছে মুসলমানরা তো ভালোবেসে মমতা ব্যানার্জিকে ভোট দেয় না, লেট বি ভেরি পরিষ্কার। মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেয় কারণ শি ইজ দ্য বেস্ট সলিউশন। তোমার বাড়িতে যদি ছারপোকা বা আরশোলা ঢুকে পড়ে তখন তুমি কোন কীটনাশকের গন্ধ আছে সেটা ভাবো না, যেটা দিলে ভাই আগে ছারপোকাকে তাড়ানো যাবে। তো বিজেপি মুসলমানদের কাছে ওটা ছারপোকা বা আরশোলা, যাকে প্রথম মারবার জন্য কোন গন্ধযুক্ত আছে সেটাকে, মানে সেখানে মমতা ব্যানার্জি বেস্ট। 2021-এর আগে মুর্শিদাবাদ বা মালদায় আমি অনেক ট্রাভেল করেছিলাম। আমার মনে আছে একটা জায়গায় আমরা চা খেতে থেমেছি, আমার সঙ্গে অ্যাকচুয়ালি কংগ্রেসের তিনজন নেতা ছিল, রাজ্য পর্যায়ের নেতা, রাজ্যের মুখপাত্র। তো তারা মুর্শিদাবাদে জিজ্ঞেস করলো যে কী হবে, তো মুসলমান দোকান, চায়ের দোকান, তারা চা ফা খাওয়ালো। তারা বিরাট অধীর চৌধুরীর প্রশংসা করছে, বলে অধীরদার মতো লোক হয় না, ইত্যাদি ইত্যাদি। তো আমি চা খাচ্ছি, দুটি কংগ্রেসের ছেলে খুব উত্তেজিত হয়ে গেছে, দেখছো অধীরদার কি গ্রাউন্ডে গ্রিপ। আমি ওঠার আগে জিজ্ঞেস করলাম ভোট কাকে দেন, ভোট তো দাদা যে বাঁচাবে তাকে দিতে হবে। মুর্শিদাবাদে 22-এর মধ্যে 20টা সিট তৃণমূল পেয়েছিল। এরকম নয় যে তারা মানে মুসলমানরা অধীর চৌধুরীকে অপছন্দ করে, বা এরকম নয় যে মুসলমানরা তৃণমূলের উপর ভীষণ খুশি। কিন্তু মুসলমানদের জন্য একজন বিশ্বাসযোগ্য নেতা বা নেত্রী হতে হবে। ফার্স্ট অফ অল, আইরনিক্যালি ইটস এ ভেরি পলিটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট থিং যে মুসলমানরা তো নেতা খুঁজে। মুসলমানরা যে নেতা খোঁজে সেই নেতা সব মুসলমানদের, আমি যতটুকু মানে সেটা সমাজ বিখ্যাত দিয়ে সেটা দেখাও যায়, মুসলমানরা কিন্তু খুব মুসলমান নেতাদের বিশ্বাস করে না। ফজলুল হক যে মানে অবিভক্ত বাংলার সবচেয়ে বড় নেতা ছিলেন, তাকে কিন্তু সুভাষ বোস সেট অ্যাসাইড করে দিয়েছিলেন, যে সুভাষ বোস এসে গেল। সুভাষ বোস যেই এসে কথা বলতে শুরু করলেন, যিনি রোজ কালী পুজো করেন কিন্তু তিনি মুসলমান মেয়াদ দিয়েছেন, তিনি ফজলুল হককে মোটামুটি, ফজলুল হক তখন সুবে বাংলার প্রধানমন্ত্রী, প্রায় মানে মানে যা করে মানে ধরিসাদি করে দিয়েছিলেন। তো মুসলমানরা একজন হিন্দু নেতাই খোঁজে। কেন খোঁজে তার কারণ আছে, ওরা জানে যে মানে ইভেন অবিভক্ত বাংলায় জানতো যে আমার কাছে 52% ভোট ছিল, 52-53% ভোট ছিল মুসলমানদের কাছে, কিন্তু দ্যাট ইজ নট গুড এনাফ। আমি যদি একটা হিন্দু নেতাকে পাই তাহলে এই 53-র সাথে আরও 10-20% যোগ করলে 73% উই আর সেফ। তো এখনও মুসলমানরা জানে যে 27% মুসলমান ভোট আছে, কিন্তু এটা দিয়ে কিছু হবে না, আর 20% কে আনতে পারবে। তো সেই হিসেবটায় মোহাম্মদ সেলিম হোক বা সুজন চক্রবর্তী হোক, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যায়। যদি ঘটনার পর ঘটনা দেখো, ঘটনার পর ঘটনা, যেখানে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, মুসলমানদের ঘর পড়ছে, মুসলমান পরিযায়ী শ্রমিক মার খাচ্ছে, সিপিএম নেতারা পৌঁছতে পারেনি, অথচ পৌঁছানো অনেক সহজ ছিল। সিপিএম তো এমন একটা পার্টি স্টিল যার প্রতিটা বুথে একটা করে লোক আছে, কিন্তু সিপিএম সেই লোকটাকে নামিয়ে আনতে পারেনি। আমি বইমেলায়, বলা উচিত না, বইমেলায় আমি সিপিএমের তরুণ তুর্কি দীপশিতা ধরকে দেখলাম এবং তার সঙ্গে ওনাদের ডাক্তার নেতা তাকেও দেখলাম। ডাক্তার নেতা অডি থেকে নেমে ঢুকলেন, দুজনের পেছনেই দুটো করে লোক নেই। তুমিও সুব্রতদা এতদিন ডানপন্থী রাজনীতি কভার করেছো, খারাপ সময় যখন সুব্রত মুখার্জি হারতো তখন ওর সঙ্গে 4টে লোক থাকতো, কেন বেশি লোক থাকতো, অশোক দেবের সঙ্গে 5টা লোক থাকতো। তো দীপশিতা ধর কিসের নেত্রী যে বইমেলায় যার পেছনে 5টা লোক নেই? তার মানে পুরোটাই সোশ্যাল মিডিয়ার ক্রিয়েশন। তো তুমি দেখো মানে মানে স্টিল ভারতবর্ষের রাজনীতি যতটাই সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রভাবিত হোক, তোমাকে তো গ্রামে গিয়ে বলতে হবে, তোমাকে তো বুথে দাঁড়িয়ে লড়াই করতে হবে। তুমি আবার যদি বিজেপির প্রসঙ্গে ফেরো, বিজেপি যেটা বলে যে আমরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবো, আমরা তমুক দিয়ে ভোট করাবো, ধরো কেন্দ্রীয় বাহিনী তো বসে থাকবে, কিন্তু তোমার যদি বুথে লোক না থাকে তুমি কি করে সে ভোটটাকে তুমি দেখবে যে কে ভোট করছে? পরিস্থিতি দেখো, পলিটিক্স সবসময় রোজ চেঞ্জ হয়। এখনও অবধি বিজেপি সেটাতে অনেক পিছিয়ে। আর সিপিএমের সমস্যা হচ্ছে যে, আমি কংগ্রেস সম্পর্কে এটা বলবো না, মুর্শিদাবাদ মালদায় কিন্তু কংগ্রেস এবার ভালো ফলাফল করতে পারে। মুসলমানদের মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের প্রতি যে ক্ষোভটা আছে
সেটা কংগ্রেসের দিকে যেতে পারে, সেটা সিপিএমের দিকে যাবে না। ওই একই কারণে রাহুল গান্ধী ন্যাশনালি, জাতীয় পর্যায়ে মুসলমানরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা মনে করে যে আমরা কংগ্রেসকে বিশ্বাস করতে পারি। না, এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আমরা ছোটবেলা থেকে, আমরা যখন রাজনীতি কাভার করেছি, তখনও দেখেছি যে বাংলার জনগণ সাধারণভাবে দুটো ভাগে বিভক্ত হয়ে যেত, যে একদল লেফটকে সমর্থন করতো এবং সেটার একটা সমর্থন বেশ তো অবশ্যই ছিল, ভেতরে ভেতরে হয়তো এখনও আছে। আরেকটা ডানপন্থী বা মধ্যপন্থী রাজনীতি, কংগ্রেসকে আমি ধরছি, এতে একটা দুটো ভাগে ভাগ হয়েছিল। এই যে দুজনের একসাথে মিশে যাওয়া, এটা সাধারণ মানুষ মেনে নিয়েছে। আমি কংগ্রেস সিপিএমের প্রসঙ্গে পরে আসছি। ধরো তোমার বয়স 60-এর কাছাকাছি, আমার বয়স 53। তুমি তোমার এলাকার মন্দিরের পুরোহিতের কথায় কোনোদিন কোনো কাজ করেছো? না, করিনি। করনি। তাহলে একটা মুসলমান এত বোকা হবে কেন যে তার পীরের ছেলের কথায় সে কোনো সিদ্ধান্ত নেবে? ঠিক। মুসলমানদের তো এত বোকা হওয়ার কোনো কারণ নেই। যদি মোহাম্মদ সেলিম বা আলিমুদ্দিন স্ট্রিট এত বোকা হয় যে ভাবে যে মানে ফুরফুরা শরীফের কোনো সিদ্দিকির ভরসায় কোনো মুসলমান নিজের জীবনের সিদ্ধান্ত নেবে, তাহলে তো সেটা মূর্খের স্বর্গে বাস করা। তাহলে তুমি দুটো কাজ করলে, একটা করে কাজ করলে যে তুমি কত মূর্খ প্রমাণ করলে, আর তোমার কাছে সিপিএমের কাছে তারা বড় হিন্দু ভোট ছিল, হিন্দু উদ্বাস্তু ভোট, সেইটাকে তুমি এত বিরক্ত করে দিলে। এমনিতেই তারা মানে খুবই একটা কনফিউজড ক্লাস, তারা বিজেপির কাছে আরও বেশি করে চলে গেল। এবার এই যে আব্বাস সিদ্দিকির সাথে জোট করা, এই পুরোটাই আমার মনে হয়, মানে অবশ্যই আমাদের সবারই তো একটা বায়াসড ওপিনিয়ন আছে, আমি যে জায়গাটায় ব্যক্তিগতভাবে অবস্থান করি সেই জায়গাটা আমার মনে হয় এটা সিপিএমের ধর্মনিরপেক্ষ ক্রেডেনশিয়ালকে প্রথমত চ্যালেঞ্জ করছে। দ্বিতীয়ত সিপিএমের যে ওভারঅল আইডিওলজিক্যাল বেসটা ছিল তার যে দুর্বলতাটা, সেটাকে প্রমাণ করে দিয়েছে। দেখো তুমি ওই সময় অনেক বেশি অ্যাক্টিভ ছিলে, সফিদা যখন কথাটা বলতে শুরু করে দিয়েছিল যে তোমাকে তোমার প্রিন্সিপাল এনিমি ঠিক করতে হবে, যে বিজেপি না কংগ্রেস, তুমি তোমার প্রিন্সিপাল এনিমি ঠিক করতে এত দেরি করেছো এবং এখনও তোমার দোলাচল আছে, সেইটা তোমাকে পলিটিক্যালি কখনো জায়গা দেয় না। এই দেখো পলিটিক্সের একটা বড় সমস্যা হচ্ছে, সেটা সবসময় সমস্যা, হ্যাঁ, সেটা এই যে ইসরায়েলের নেতানিয়াহু ক্ষমতায় এলো, যে নেতানিয়াহু তো একটা ইলেকশনে হেরে গেছিলেন, মানে ক্ষমতার বাইরে ছিলেন। নেতানিয়াহু যে ইলেকশনটায় জেতেন, ফাইনাল যে ইলেকশনটা জেতার পর উনি গাজায় অনস্লট শুরু করলেন, সেই ইলেকশনটায় দুটো প্রিন্সিপাল পার্টি, মানে ওখানে তো রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স, তারা বিরোধী জোট ছেড়ে বেরিয়ে যায়, একটা লেফট আর একটা অ্যারাবস। তারা মনে করে যে না, তারা আলাদা লড়বে, তারা আলাদা লড়াই, যে দুজনের কাছে খুব বেশি ভোট ছিল না, আমি যদি ভুল না করি লেফটের কাছে 3%, আরবদের কাছে 2%, ওরকমই 3 আর 2 5। কিন্তু ওই 5টা যদি বিরোধীদের সঙ্গে যোগ হতো তাহলে নেতানিয়াহুর জন্য সমস্যা হয়ে যেত। সেম কেস অ্যাপ্লিকেবল টু দ্য কমলা হ্যারিস। কমলা হ্যারিস কুড নট টেক হার পজিশন। দেখো জোহরাম মামদানি এমন একটা শহরে ইলেকশন জিতলো ডেমোক্র্যাট হিসেবে, এবং একজন ডেমোক্র্যাট প্রার্থীকে হারালো যে শহরে সবচেয়ে বেশি ইহুদিদের বাস। কিন্তু তুমি প্যালেস্টাইনের প্রশ্নে তুমি মুখ খুলবে কি খুলবে না, তুমি কনস্ট্যান্ট ভাববে যে আমার এতে ইহুদি ভোট নড়ে যাবে, এটা করতে গিয়ে কমলা হ্যারিস ডুবলো। জোহরাম মামদানি কিন্তু ওই ঝুঁকিটা নিয়ে দ্বিধা করেনি। আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি আমাদের পলিটিক্স এখন এত পোলারাইজ, সে সব দেশে, যে আইদার ইউ টেক অন অর ইউ লিভ। জোহরাম মাঝামাঝি থাকাটা খুব একটা সম্ভব নয়। মমতা ব্যানার্জির গুড হচ্ছে, মানে তার সমস্ত সীমাবদ্ধতা, তার সব কিছু ত্রুটির পরও উনি কখনো মাঝামাঝি অবস্থান নেন না। উনি এরকম কিন্তু করেননি, ইভেন নিজের ভাইপো অভিষেক ব্যানার্জিকেও পাঠাননি যে তুই ইডি সামলা। উনি যেন ইডিয়াটা এমপিকে তুলে নিতে পারে, কিন্তু ইডির যদি সাহস থাকে আমায় তোল। মানে তোমার যে কোনো লড়াইটায় তোমার নিজেকে এতটা ফ্রন্ট ফুটে নিয়ে যেতে হবে যে তুমি সেইটা যাতে লোকের কাছে দৃশ্যমান মনে হয় যে তুমি লড়াইটা লড়ছো। আমার মনে হয় যে সিপিএমের পুরো পলিটিক্সটা এই দৃশ্যমানতার অভাব। আর দেখো, মানে সরি ফর সেইং দিস, তুমিও প্রেসিডেন্সি কলেজে পড়েছো, আমিও প্রেসিডেন্সি কলেজে পড়েছি। ওই তাত্ত্বিক আমি একটা দুর্ধর্ষ কবিতার লাইন বললাম, আমার মানে যেটা মিডিয়া বুঝেও কেউ বুঝলো না, যেটা মদন মোহন তলাতে কেউ বুঝলো না, ওটাতে লাভ নেই। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়, ওই যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ গুড ইন কমিউনিকেশন, মানে এনি পলিটিক্যাল লিডার, ডোনাল্ড ট্রাম্প ইজ অলসো গুড ইন কমিউনিকেশন। উনি কথাটা বলে দেন
যে একদম পিটিয়ে ছাল চামড়া তুলে দেবো, তাতে লোকে ভরসা পায় না। এ সেটিং থাকুক যাই হোক, এ বিজেপির পিটিয়ে ছল চামড়া তুলবে, দাঙ্গা হলে আমাকে বাঁচাবে। মানে তোমার তো অন্য কোনো অবস্থান নেওয়ার জায়গা নেই। পলিটিক্স তোমার উল্টো দিকের লোকটা যদি পোলারাইজ করতে 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 আনে, তুমি কি করবে? দেখো আজকাল তো প্রচুর রিলের যুগ। সেই দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বেঁচে যাচ্ছে যাদের কাছে নিউক্লিয়ার আছে। ডোনাল্ড ট্রাম্প সেখানে ঝুঁকি নিচ্ছে না। কিম জং উনকে দেখতে খারাপ হোক, মোটা হোক, যাই হোক, ওর কাছে নিউক্লিয়ার আছে। ও বলে দিয়েছে যে আমার দিকে দুটো ছুড়লে আমিও তিনটে ছুটতে পারি, এটা মাথায় রেখো। ফলে ডোনাল্ড ট্রাম্প ওকে খাটাচ্ছে না। যার কাছে নিউক্লিয়ার নেই তাকে উনি গিয়ে যা তা জ্ঞান দিচ্ছেন। তুমি যদি আস্তিন নিজের গোটাতে না পারো, যখন এই গোটা রাজনীতিটা এত পোলারাইজড, এতটা দক্ষিণপন্থী আগ্রাসন বেশি, তুমি একটা খুব মানে উল্টো দিকের লোকটা আস্তিন ফাস্তিন গুটিয়ে আছে, তুমি গিয়ে সেখানে গিয়ে ভাবলে একটা দুর্ধর্ষ কবিতা আবৃত্তি করলে, তারপরে একটু ফুকো দাড়িদা বললে, দিস উইল নট ওয়ার্ক। এখানে একটা প্রশ্ন আছে, দেখো আমরা যখনই তৃণমূল নিয়ে কথা বলছি আমরা কিন্তু বারবার আলোচনা করছি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আর কি আছে দলে? হ্যাঁ, এইটাই আমার প্রশ্ন, যে এর পরে তাহলে তৃণমূলের অবস্থাটা কি দাঁড়াবে? কেননা মমতা ব্যানার্জি দেখো, আমার নিজের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রোচ ইজ গুড। মানে হি ইজ ভেরি অর্গানাইজড, ভেরি থরো, ডেটা ড্রিভেন খেলে। ও জানে যে ওই বুথে আমি শর্ট আছি কেন, ওই বুথে আমার সমস্যা কী সেটা জানে। কিন্তু তৃণমূলের স্টিল মানে কনসিডারিং অভিষেক হিউজ অ্যাপ্রোচ, অভিষেকের বুদ্ধি, এবং অবশ্যই অভিষেক যেভাবে অর্থ দিয়ে পুরো সিস্টেমটাকে রান করা, এখন তো পলিটিক্স ইজ অলসো হিউজ মানি, হ্যাঁ, সেটা রান করায়। কিন্তু ইউ নিড মাস লিডার, সেটা এখনও মমতা ব্যানার্জি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে কিভাবে চালাবেন, কিভাবে সেই দলটাকে অন্য কারুর হাতে তুলে দেবেন, দেখো সবসময় মানে ইন এনিওয়ার, মানে হোয়েদার ইটস এ ডাইনেস্টি, হোয়েদার ইটস কর্পোরেট, ট্রানজিশন ইজ নেভার স্মুথ। মানে রতন টাটাকেও খুব কষ্ট করে ক্ষমতা হাতে পেতে হয়েছিল। মুলায়ম সিং যাদবের থেকে অখিলেশ যাদবের কাছে ক্ষমতাটা খুব স্মুথ যায়নি। ইভেন রাহুল গান্ধী ফেস লট অফ ডিফিকাল্টিস ফ্রম দ্য ওল্ড গার্ডস। তো অভিষেক নিশ্চয়ই সেটাকে ওভারকাম করবার চেষ্টা করবে, বিকজ ওর একটা গুণ হচ্ছে, আমি আবার বলছি, ভীষণ ডেটা ড্রিভেন। ডেটা ড্রিভেনের সুবিধা হচ্ছে ও জানে যে ওর দলের যে গণ্ডগোল করছে তার কটা এমএলএ চাই বা তার কোন বান্ধবীকে টিকিট দিতে হবে। হি ইজ অ্যাওয়ার অফ দ্যাট ফ্যাক্ট। তো সেটা হলে তো সুবিধে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রোচের মধ্যে যে আমি বলবো যে পুরনো স্টাইল, যে হিউম্যান, সেটা অভিষেক সেটাকে ওভারকাম করেছেন। অভিষেক তার পলিটিক্যাল ইন্টেলিজেন্স দিয়ে সেটাকে ওভারকাম করেছে, যে এই নেতা আমার পথের বাধা, মানে আমি যেটা এক্সিকিউট করতে চাইছি সেই এক্সিকিউটের বাধাকে আমি কীভাবে মানে ওভারকাম করব। কিন্তু আমি এখনও বলবো যে আমাদের এই ট্রানজিশনটা দেখতে হবে। মানে মমতা ব্যানার্জির মতো হিউজ মানে 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 কী বলবো, তুমিও জানো যে এত মাস অ্যাপিলের লিডার তো ভারতবর্ষে নেই। এটা আমাকে প্রণববাবু বারবার বলতেন যে এটা কিন্তু আমার মনে হয় না যে ইন্দিরা গান্ধীর পরে এই এত বড় মাস লিডার আর কেউ হয়েছে ভারতে। এবং গ্রাউন্ডের খবর যিনি প্রতি মুহূর্তে রাখার চেষ্টা করেন, গ্রাউন্ডের খবরকে যিনি প্রতি মুহূর্তে মনিটর করতে পারেন, সেটা তো একটা হিউজ ফ্যাক্টর। মানে অতটা গ্রাউন্ডেড লিডার পাওয়াটা খুব মুশকিল। তার সঙ্গে ওনার মাস অ্যাপিল, মানে উই মাস্ট রিমেম্বার দ্যাট ওনার 70 বছর পেরিয়ে গেছেন উনি। ওনার পক্ষে এই পরিশ্রম, এই লোড নেওয়াটা যথেষ্ট কঠিন, কিন্তু তাও উনি তো সেটা নিয়ে চলেছেন। আমরা যে সময় ধরো আমি একদম বলতে পারো 80-র দশকের একদম শেষের দিকে সাংবাদিকতায় এসেছি, তুমি আর একটু পরে এসছো। আমি একটা জিনিস দেখেছি, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সাংবাদিকতার যে ধরন সেটাও ক্রমাগত পাল্টে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে আছি সেখানে সরাসরি, যেটাকে আমরা একটা সময় বলতাম যে নিরপেক্ষ সাংবাদিকতা, সেটা কোথাও এক্সিস্ট করে না। ইউ আর অলওয়েজ সাইডেড। দেখো আমাদের সময় তুমিও যে কাগজে চাকরি করেছো, আমরাও যখন চাকরি, সেখানকার সম্পাদক মালিকের একটা কথা ছিল যে ইউ মাস্ট টেক পজিশন। আমেরিকায় প্রেসিডেন্ট ইলেকশনের আগে ন্যায়ও, মানে আমি আমার মতো করে যতটুকু বুঝি, এটাকে সাকসেসফুলি গত 10-15 বছরে রাইটিস্ট পলিটিক্স যেভাবে টার্ন অ্যারাউন্ড করিয়েছে, তাতে তোমার পক্ষে পজিশন না নিয়ে উপায় নেই। সেটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও সত্যি, সেটা অমিত শাহর ক্ষেত্রেও সত্যি। আমার মনে আছে 2014 আসার অল্প আগে পরে অমিত শাহ দিল্লিতে একটা ইন্টারভিউতে আমাদের বলেছিলেন যে আমি যে কোনো সময় 16-17 কোটি লোকের কাছে পৌঁছে যেতে পারি থ্রু মাই সোশ্যাল মিডিয়া চ্যানেল, আমার বড় মিডিয়াকে দরকার নেই। তো এখন আমরা সবাই জানি যে বড় মিডিয়াও মানে যাকে গদি মিডিয়াই অনেকে ব্যঙ্গ করে বলে, তারা বড় মিডিয়াও কবজায়। তাহলে তোমার কাছে একটা 20 কোটি সোশ্যাল মিডিয়া চেন আছে, তারপরে তোমার কাছে একটা বড় মিডিয়া আছে।
তাহলে তোমার কাছে মানে মানে মিডিয়ার কোথায় নিরপেক্ষ থাকলো? তুমি ইভেন যদি সোশ্যাল মিডিয়া দিয়ে দেখো 2016-তে যখন ট্রাম্প প্রথমবার জিতলেন, তখন এটা খুব হইচই হয়েছিল যে জুকারবার্গ ট্রাম্প বিরোধী যত পোস্ট সেগুলোকে ততটা গুরুত্ব দেয়নি। হ্যাঁ, ওটাকে চেপে দিয়েছে। কেমব্রিজ অ্যানালিটিকা ইত্যাদি ইত্যাদি হলো। তুমি দেখো যে 2024-এ যখন ট্রাম্প জিতছেন, অলমোস্ট উনি জুকারবার্গকে কবজা করে ফেলেছেন। টুইটার উনি কিনে ফেললেন, মানে আমি এলন মাস্কের কেনাটাকে ওনার কেনা বলেই ধরবো। উনি নিজের একটা ট্রুথ বলে মিডিয়া তৈরি করে দিলেন। এবং তুমি যদি ধারাবাহিকভাবে প্যাটার্ন দেখো, তুমি যদি আমেরিকার প্যাটার্ন দেখো, তাহলে তুমি দেখবে যে অলমোস্ট অল মেজর সোশ্যাল মিডিয়ায় সোকল রাইটিস্ট যারা মানে মানি ব্যাগস, তাদের অনেক ইনভেস্টমেন্ট বেশি। ফলে সেখানে তুমি তো কোনো মানে অ্যান্টি রাইটিস্ট খুব বেশি তুমি ক্যাম্পেইন দেখতেও পাবে না, মানে সেটাকে নামিয়ে দেওয়া হয়। তো তাহলে তোমার জন্য তো সব মানে তুমি যদি মানে সোকল্ড ফ্রি সোশ্যাল মিডিয়া কোট আনকোট, সেটার যদি এই অবস্থা হয়, তাহলে তুমি ভারতবর্ষের মিডিয়ার পজিশনিং কী করে তুমি বলবে? মানে এভরিবডি ইজ পজিশন। সেটা তোমার ভালো লাগে এই ট্রানজিশনটা? আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি না, কিন্তু দ্য ওল্ড ডেজ আর গন। যে যখন তুমি একটা দুপক্ষের ব্যালেন্স নিয়ে একটা মানে স্টোরি করবে, বা দুপক্ষের বক্তব্য নিয়ে একটা স্টোরি করবে, যেটা নিশ্চয়ই তোমারও মনে আছে যে তালিমটা দেওয়া হতো, সেটা আজকাল আর কেউ বিশ্বাস করে না। মোর মিডিয়া ইজ মোর পার্ট অফ এ প্রোপাগান্ডা অ্যান্ড ক্যাম্পেইন। এবং আমার ধারণা আমার যেহেতু যতটুকু অভিজ্ঞতা, আমি ট্রেনে বাসে প্রচুর যাই, প্রচুর হাঁটি, রাস্তার লোকজনও জানে, রাস্তার লোকজনও বলে ওই বিজেপি চ্যানেলটা ওটা দেখেইছে, জানিস তো, অন্য চ্যানেলটা দেখেছিস। ফলে এভরিবডি মানে দর্শকও বা মানে যদি তুমি তাকে ক্লায়েন্ট বলো, তারাও জানে যে তাকে অন্তত 3-4টে দোকানের মিষ্টি খেতে হবে, খেয়ে বুঝতে হবে যে আমি কোনটা নেব। নেব। মানে এই যে সবাই এটা জেনে গেছে, এবং তাই নিয়ে আমরা মাঝে মাঝে যেটা দেখি, যে ঘটনাটা ঘটে, যেটা আমাদের সময় অত প্রখরভাবে ঘটতো না। মানে আমরাও কাজে বেরিয়ে যে আমাদেরকে লোকে মারতে এসছে এরকম ঘটনা, মানে প্রায় মারতে এসেছে, সেটা হয়নি এরকম নয়, কিন্তু সাংবাদিকতার একটা সম্মান ছিল। এখন লক্ষ্য করলে দেখা যায় যে সাংবাদিকতার সম্মানটা আস্তে আস্তে চলে গেছে। তো সেটা কিন্তু আমরাই দায়ী। আমরা এত নির্লজ্জভাবে, যে আমি শব্দটা ব্যবহার করি, দালালি করেছি। লোকের যে নজর, সেটা তো আমাদের দিকে এই কারণেই ঘুরেছে। ধরো ফর অল মেজর ইস্যুজ দ্য সো কল মেইন স্ট্রিম মিডিয়া অ্যাকচুয়ালি কর্পোরেটের দালালি করেছে। সেটা আমরা যখন ছিলাম তখনও করেছে, কিন্তু এখন এতটা নির্লজ্জভাবে করে যে রাস্তার লোকটা সে জানে যে আমাকে যদি নিজের জন্য সুবিচার শব্দটা আমি ব্যবহার করি, তাহলে আমাকেও পাল্টা দিতে হবে। এই শব্দটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যেটা মারমুখী জিনিস যেটা বলছো, দেখো আমরা খেয়াল করছি না, নিশ্চয়ই হয়তো তুমি খেয়াল করছো, আমরা খেয়াল করছি না যে পাশের দেশ বাংলাদেশে কী হয়েছে, পাশের দেশ নেপালে কী হয়েছে। আই এম নট টকিং অ্যাবাউট only the mob violence is targeting the politicians, they have targeted also the media. True. আমি ওকে খারাপ বলি বা ভালো বলি, ও জানে যে এই মিডিয়া যে কথাটা বলে সেটা একটা লোকের পার্টিকুলার ইন্টারেস্টকে নিয়ে বলে। ফলে যখন আমার ইন্টারেস্টকে সেটা ম্যাচ করছে না, আমি অ্যাটাক করব। আমি যে নিরপেক্ষ নই, আমি নিরপেক্ষ কোনোদিনই ছিলাম না, কিন্তু আগে একটা তবু লোক লজ্জা বলে বিষয় ছিল, একটা তো ফ্যাসাদ ছিল, সেই ফ্যাসাদটাও খুঁজে পড়ে গেছে। এখন লোকে জানে, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, একটা মুসলমান প্রধান জেলার লোক জানে যে এই চ্যানেলগুলো এলে আমাদেরকে জেহাদি বা আমাদেরকে বাংলাদেশি বলেই ডেকে দেবে, ফলে আমিও সুযোগ পেলে তাকে পেটাবো। এখন একটা দরিদ্র দলিত ছেলে জানে যে আমাকে এসে যে প্রশ্নগুলো করবে সেটা একটা এলিটিস্ট কর্নার থেকে করবে, যে আপনি কেন রাস্তা অবরোধ করেছেন, আরে আমি যে জল পাই না, আমি যে খাবার পাই না, এই কথাগুলোই সে বলে না। ফলে এই যে লোকটার মধ্যে যে ধারণাটা তৈরি হয়ে গেছে যে ও ভণ্ড, ও খারাপ, ফলে আমার সম্পর্কে আর কোনো শ্রদ্ধা নেই। সেটা আনফর্চুনেট, কিন্তু আমার ধারণা, আমি বলছি যে গোটা আমাদের কমিউনিটির সেটা দোষ, যে আমরা সবাই নিজেদেরকে এমনভাবে বিক্রি করেছি যে সেই বিক্রিতায় মানুষের চোখে আমাদের কাছে কোনো সম্মান নেই। ইট ইজ ভেরি আনফর্চুনেট অ্যান্ড দ্য গুড ব্যাড আগলি।
তুমি যদি দেখো যে পশ্চিমবঙ্গের নির্বাচনে পোস্ট 2014 কোনো মেইন স্ট্রিম মিডিয়ার কোনো ভূমিকা নেই। হ্যাঁ, সেটা বিজেপির উত্থানের জন্য মেইন স্ট্রিম মিডিয়াকে লাগেনি, তৃণমূলের তাকে কাউন্টার করতো মেইন স্ট্রিম মিডিয়াকে লাগছে না। তুমি যদি ধারাবাহিকভাবে বলো, মানে সেটা মোদি এবং মমতা দুজনেরই সাকসেস, আমার ধারণা ভবিষ্যতে যে পলিটিশিয়ান আসবেন তারও সাকসেস, যে সে এই যে মেইন স্ট্রিম, যে সোকল মেইন স্ট্রিম মিডিয়া, তার সে ধার ধারছে না। মানে সে হয়তো পপুলার হচ্ছে একটা রিল থেকে, সে পপুলার হয়ে একটা রিল থেকে দাঁড়াচ্ছে এবং সে তারপরে জেনে যাচ্ছে যে আমার 6টা ইউটিউবারের সাথে কথা বলাই বেটার, বড় চ্যানেল আমার ইন্টারভিউ দেখালো কি দেখালো না আমার কিছু আসা যায় না। তোমার যদি সাংবাদিকতার কেরিয়ারটা ধরি, তুমি আনন্দবাজার থেকে শুরু করলে, তুমি ওয়ার কাভার করলে, তুমি ইংরেজি সাংবাদিকতায় চলে গেলে দিল্লিতে, তারপরে হঠাৎ করে মানে তারপরে তুমি সাংবাদিকতাতেই রয়েছো, কিন্তু আমি দেখেছি লক্ষ্য করে যে তুমি ধীরে 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 যেটাকে সোকল্ড মেইন স্ট্রিম বলে তার থেকে তুমি বেরিয়ে যাচ্ছ। আমি এটা কি কনসিয়াসলি করেছো? কনসিয়াসলি আমি কনসিয়াসলি একটা সময় বুঝতে পারলাম, মানে যেহেতু অনেকগুলো ইউটিউবার, মানে অনেকগুলো ছেলেকে ইউটিউবারে হতে আমি উৎসাহ দিয়েছি, আমি এটা বুঝতে পারলাম যে এটা সোকল মেইন স্ট্রিম চ্যানেলে গিয়ে আমি বসলাম, 1 ঘন্টা শো করলাম, আমি বলতে পারবো 3 মিনিট, সে 3 মিনিটের ভিউ অ্যাট হিজ বেস্ট, ইভেন ইফ ইজ বেস্ট চ্যানেল 50,000। বাট আমি যদি একটা সোকল্ড ভালো ইউটিউবারকে যদি 6 মিনিট বলতে পারি, একটা না বলছি, সেটা ভিউ 32 লাখও হতে পারে। সো হোয়াই নট আই উইল ইউজ দ্যাট। দেখো, মানে যদি আমরা বাজার হিসেবে ধরি, তুমি তো এই বাজারটাকে জানো, তুমি এই বাজারের কাছে সোশ্যাল মিডিয়া এদের কাছে ধরো বাংলা এবং ইংরেজি কাগজ মিলিয়ে 80% ছিল বাজার, আর বাকিতে কাছে 20% ছিল। তো সোশ্যাল মিডিয়া এসে যেই পুশ করলো, আমার নিজের ধারণা এদের কাছে এখন বাজারটা 80 থেকে 40 হয়ে গেছে। বাকি ধরো সব চ্যানেল কাগজ মিলিয়ে আরও এদের কাছে 20% আছে, তাহলে 40% তোমার কাছে বাজার আছে, যে বাজারের কোনো ব্র্যান্ড নেই। দেখো, ইফ ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ, মানে আমি মনে করছি আমি একটু বুদ্ধিমান, যে তাহলে তুমি জানো যে তুমি লাক্স অথবা ডলারের গেঞ্জির চাইতে তুমি হরিষা মার্কেটে চলে গেলে পরে গেঞ্জি যদি কিনে নিতে পারো, তাহলে তোমার সস্তায় কাজটা হয়ে যাচ্ছে। সো হোয়াই নট ইউ ট্রাই দ্যাট। তো একটু তোমাকে সেক্ষেত্রে মেথডিক্যাল হতে হবে, তোমায় জানতে হবে যে বালুরঘাটের কোন চ্যানেলটার সাথে কথা বললে তোমার লাভ, মুর্শিদাবাদের কোন চ্যানেলটার সাথে কথা বললে, কার সাথে কথা বললে তোমার লাভ, বাট ইউ উইল রিচ টু দ্য বিগার অডিয়েন্স। মানে আমি আবার ভীষণই মেইন স্ট্রিম, আমি বিশ্বাস করি যে আমি 4 জনের সঙ্গে কথা বলার জন্য আমার কোনো আগ্রহ নেই। আমি মিলিয়ন দর্শকের কাছে পৌঁছতে চাই। তো সেটা পৌঁছানোর জন্য আমি একটা বড় চ্যানেলে গেলাম, সারা দিন ধরে বসে থাকলাম, স্যান্ডউইচ কফি খেয়ে 2বার ফুকোদেরিতা বললাম। আমি জানি যে বাঁকুড়ার লোকটা ফুকোদেরিতা বোঝে না, তা সেই রাজনীতির যেটা বোঝে, সে যেভাবে সেটা ট্রান্সলেট করতে হয়, সেই ট্রান্সলেশনের উপায়টা খুঁজবো। রাইজ অফ বিজেপি অর দ্য রাইজ অফ সোকল্ড রাইটিস্ট ফোর্স আমার কাছে চোখ খুলে দিল যে মেইন স্ট্রিম মিডিয়া বলে কিছু আসলে হয় না। ওটা একটা আমি আজকাল একটা বাজারি কনজিউমারিজম, ওটা একটা ইন্টেলেকচুয়াল ফ্যাসাদ, আই মাস্ট সে যে আমাকে ব্রাত্যদা খুব হেল্প করেছিল। ব্রাত্যদা আমাকে বলেছিল, দেখি যে আমরা নাটকটা করি, 10,000 লোক আমাদের জন্য দর্শক আছে, যারা একাডেমিতে যায়, বালুরঘাটে আছে, ইত্যাদি ইত্যাদি। এর বাইরের যে দর্শকটা, সেটা কিন্তু মমতা ব্যানার্জির দর্শক, এটা মাথায় রাখবি। তো ওই 10,000-এর জন্য তুই খুব বিরাট সময় ব্যয় করলি, বিরাট বললি, এবং বাড়ি ফিরে বিরাট ভাবলি যে আজকে না একাডেমিতে আমার বক্তৃতায় কত লোক হাততালি দিয়েছে, যে 600 লোক এসছে, তখন 300 তোর ভোটারই নয়, তাকে ভোট কোনোদিন দেবে না। তো সো ইউ মাস্ট আইডেন্টিফাই যে কে তোকে ভোট দেবে। কথা প্রসঙ্গে যেটা থেকে আমরা একটু সরে গেলাম, তুমি নেপালের কথাটা একবার উল্লেখ করলে, তুমি বাংলাদেশের কথাটা উল্লেখ করলে, সেখানে একটা ফেনোমেনা আমরা দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে একদম ইয়াং জেনারেশন, যাকে জেন জি বলা হয়, জেন জি এবং জেন আলফা। এই যে সামনে ভোট, এই জেন জি তারা তো এবছর প্রথম ভোট দেবে, এবং এই সংখ্যাটা খুব কম নয়। এদের আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্স, এদের ইয়েটা কি? কেননা তারা দেখো সেই আদিকালের সিপিএমও দেখেনি, ওরা তো পোস্ট লিবারালাইজেশন যুগে জন্মেছে, ওরা তো আমরা যেভাবে বড় হয়েছি সেটা নিয়ে তো তারা বদার্ডই নয়। এটার কি ফলাফল হতে পারে? কেননা দুটো দিক আছে, কিন্তু একটা হচ্ছে এই জেনজি ইলেকটোরেট, আরেকটা হচ্ছে যে যত দিন যাচ্ছে তত আমাদের, আমি বলবো, সিনিয়র সিটিজেন ইলেকটোরেট বাড়ছে।
এইটাকে তুমি মানে এইটাকে পলিটিক্যাল পার্টিরা কিভাবে দেখছে বা কিভাবে দেখা উচিত বলে তুমি মনে করো? যদি আমি এই কথাটা অস্বীকার করি তাহলে ভুল করব, যে পশ্চিমবঙ্গেও যে জেনজি তাদের পশ্চিমবঙ্গের শাসকের প্রতি ক্ষোভ আছে, অবশ্যই আছে। কিন্তু যেহেতু প্রতিদ্বন্দ্বী বিজেপি, তাদের বিজেপির প্রতি ক্ষোভ আরও বেশি। এই দুটো ক্ষোভের মানে খার এবং খারকের সম্পর্কে এখানে তৃণমূল অ্যাডভান্টেজে আছে। এমন নয় যে জেনজি সবাই যারা তৃণমূলকে ভোট দেবে তারা এটা তৃণমূলকে ভালোবেসে ভোট দেবে, এটা তাদের বিজেপির প্রতি ঘৃণায় ভোট দেবে। আমি বলতে চাইছি যে বিজেপির যে ন্যারেটিভ, বিজেপির যে সামাজিকভাবে নিজেকে পুশ করার চেষ্টা, সেটা আরও এদেরকে বিরক্ত করে। যারা বৃদ্ধ মানে যারা সিনিয়র সিটিজেন হয়ে গেছে, মানে আজ যে 60-এর ওপরে ধরে নিতে হবে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন সে 45-এ ছিল, তার মানে তার কাছে একটা লম্বা লেফট রেজিমকে দেখার অভিজ্ঞতা আছে। তাদের ভোটটা মমতা ব্যানার্জি এমনিই পেয়ে যাবে। লেফটের প্রতি বিরক্তিটা আরও বেশি, মানে মমতা ব্যানার্জির বিরক্তি যে মানে তৃণমূল সরকারের প্রতি যতটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ক্ষোভ, সিপিএম যে 15 বছর চলে গেছে তার প্রতি ক্ষোভটা আরও বেশি যারা 60 পেরিয়েছে, মানে যারা সিপিএম রেজিমটা দেখেছে। এটা বললে তৃণমূলের নেতারা হয়তো দুঃখ পাবেন, কিন্তু পারহ্যাপস তৃণমূল উইল উইন দিস ইলেকশন এগেন অন দ্য নেগেটিভ ভোট। মানে বিজেপির বিরুদ্ধে ভোট, সিপিএমের বিরুদ্ধে ভোট তৃণমূলকে এগিয়ে রাখবে। সেটা অনেক সময় হয়, সেটা খুব মানে সেটা খুব অস্বাভাবিক। সেটা ভোটের অঙ্কে তো এটা খুব কাজেরও লাগে। হ্যাঁ, অস্বাভাবিক হয়। মানে 2024-এ তাভলিন একটা লেখা লিখেছে, দেখলাম খুব সুন্দর লিখেছে, যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সাকসেস নট বিকজ অফ দেয়ার পারফরমেন্স, রাদার পিপল আর সো ডিস্যাটিসফাইড উইথ মোদি। মানে লোকে মোদি বিরোধী ভোট দিয়েছে, লোকে কংগ্রেসকে ভোট দেয়নি। কংগ্রেস যে 1,54 থেকে 99-তে পৌঁছলো, সেটা কংগ্রেসের নিজের গুণে না, বরঞ্চ নরেন্দ্র মোদীর দোষে। হ্যাঁ, ফলে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কাজ করতে পারে। দেখো, আমার যেটা মনে হয়, মানে আমার মেয়ে 25 বছর বয়স, আমি তাদের প্রজন্মকে দেখে যেটা বুঝি, আমাদের যা দুর্বলতা ছিল সেগুলো ওদের তো নেই। ওরা অনেক বেশি আপ টু ডেট, ওরা জানে যে ওরা কী করছে। আমি তাকে বলতে পারি যে দে আর ভেরি শর্ট টেম্পার। মানে এটা সময়টাই সোশ্যাল মিডিয়া, যে প্রতি সেকেন্ডে সেখানে কিছু না কিছু নতুন কিছু ঘটছে। ফলে তাদের জন্য লড়াইটা সব রাজনৈতিক দলের বা আমার ধারণা সব প্রোডাক্টের জন্য খুব চ্যালেঞ্জিং। যদি সিনেমা একটা প্রোডাক্ট হয়, যদি খাবার একটা প্রোডাক্ট হয়, সেটা খুব চ্যালেঞ্জিং। ফলে তারা এমন একটা প্রোডাক্টকে বেছে নেবে, প্রোডাক্ট শব্দটা ব্যবহার করছি, যে প্রোডাক্টটা তাদের স্যুট করে। ইটস নট দ্যাট যে সে প্রোডাক্টটার প্রতি তারা বিরাট ভক্ত। দেখুন, বাংলাদেশটা সেপারেট। আমি যদি নেপালের কথা ধরি, আমি শ্রীলঙ্কাটাও খুব কাছ থেকে দেখেছি। তারা যে প্রোডাক্টটাকে বেছেছে সেটা আগের প্রোডাক্টের চেয়ে ভালো। ইটস সিম্পল দ্যাট। এইটা খুব ম্যাটার করে। মানে আজকের প্রজন্মের কাছে দেখো, আদর্শ তো খুব বড় ফ্যাক্টর না, সেটা বিজেপির নেতারাও বলে। আইডিওলজি ইজ নট দ্য ফ্যাক্টর, এক্সিকিউশন ইজ দ্য ফ্যাক্টর। তো যে বেটার এক্সিকিউট করবে। বিজেপি তো একটা ফান্ডামেন্টাল জায়গা, যেখানে বারবার করে বলা হয় যে বেঙ্গল ইজ দ্য লাস্ট ফ্রন্টিয়ার, অমুক তমুক। সে তো আমি সেই আদিকাল থেকে শুনে আসছি। বিজেপি ফেল করছে কোথায়? দেখো, এটা বিজেপির দোষ না, এটা বাঙালির গুণ। আমি এর আগেও একটা আমি এই কথাটাই শুনতে চাইছিলাম। হ্যাঁ, এটা একটু এক্সপ্লেন করো। এটা একটা বাঙালির গুণ। দেখো, ধরে যে 27% মুসলমান আছে, মুসলমানদের বাঙালি হিন্দু খুব পছন্দ করে না। রবীন্দ্রনাথের সময় পছন্দ করতো না, তুমি আমার চাইতে বেটার পড়েছো, পছন্দ করে না, এখনও পছন্দ করে না। কিন্তু হুগলির যে ছেলেটা, মানে তার এলাকায় মুসলমানদের ঘৃণা করে, সে মুসলমানদের সম্পর্কে তার খারাপ ধারণা, সে কলকাতা শহরে এলে সে আঁতেল হয়ে যায়। তার তখন লিটল ম্যাগাজিন, বইমেলা, সে দাঙ্গা ফাঁকা করতে যাবে না। তারা যদি কেউ বারণ করে যে বিরিয়ানি খাবে না বা বড়দিনের কেক খাবে না, সে কিন্তু মুসলমানদের পছন্দ করে না, সে কোনো খ্রিস্টানকে চেনেও না। কিন্তু এই যে রামমোহন থেকে রবীন্দ্রনাথ যে সিস্টেমটা চালু করেছেন যে বড়দিনে কেক খেতে হবে, তাকে এই যে বিজেপি যে ব্লান্ডারটা করলো যে বড়দিনে তুলসী পুজো করতাম, প্রচণ্ড রেগে গেল। বাঙালির যে নিজস্ব গুণ, ধরো মানে আমি যেখানে থাকি রাজাবাজার, হচ্ছে প্রিডমিনেন্টলি মুসলমান এলাকা, সেখান থেকে স্ট্রেট যদি আমি হেঁটে যাই ফুলবাগান, থ্যাঙ্কস টু লেফট এবং থ্যাঙ্কস টু পরবর্তীকালের লিডাররাও, সমস্ত জায়গায় এখন অবাঙালিরা থাকে। সো এনি ডে সেটা বিজেপির জন্য ভালো হতে পারে।
কিন্তু প্রতি রোববার সকালে আমি দেখি ফুলবাগান মিট শপের সামনে লম্বা লাইন, তখনই আমি বুঝি যে আবার বিজেপি হারছে। এই যে বাঙালির যে খাবারের প্রতি আসক্তি, বাঙালির যে পোশাকের প্রতি আসক্তি, দেখো বাঙালি কি খুব একটা বিরাট লিবারেল জাত নয়, মানে অনেক সমস্যা আছে, কিন্তু বাঙালি মহিলাকে যদি তুমি বলো যে এই পোশাক পরা যাবে না, বিরাট রেগে যাবে। তো এই যে বাঙালির যে নিজস্ব গুণগুলো, সেগুলোকে বিজেপি বুঝতে নিজস্ব ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ নিজস্ব ক্যারেক্টার। শ্রমিক ভট্টাচার্য জানে যে সন্ধ্যেবেলার পর বাঙালিকে যদি সে গীতা পাঠ করতে বলে, শ্রমিকদা নিজেও করে না। শ্রমিকদাও সন্ধ্যাবেলা গীতা পাঠে একদম বিশ্বাসী নয়। তো শ্রমিকদের নিজে যদি বিশ্বাস না করে, সেটাকে সে মানে পরবর্তীকালে নিয়ে যাবে কি করে? তুলনায় মদনদা যেটাতে বিশ্বাস করে, মদনদার কর্মীরা সেটাতে বিশ্বাস করে। বিজেপি বেসিক্যালি একটা হিন্দুত্ববাদী পার্টি। দেখো, তুমি আমার চাইতে বেশি দিন এই রাজনীতিটা কভার করেছো। যখন কংগ্রেস ক্ষমতায় ছিল না, তখনও কলকাতা শহরে যদি 80টা পুজো হতো, 80টা বড় পুজোর মধ্যে 40টাই কংগ্রেস নেতারা করতো, সুব্রত মুখার্জি করতো, অমুক করতো। তুমি বিজেপি নেতারা কোন দুর্গাপুজোটা করে বলো তো? সজলকে আমি বিজেপি নেতা ধরছি না, সজল ছাড়া কে দুর্গাপুজো করে? তার মানে হচ্ছে বিজেপির লোকাল যে কানেক্ট, সেই কানেক্টটা নেই। এবার তাতে কি হিন্দুত্বের রাজনীতি হচ্ছে না? হিন্দু যতটুকু পোলারাইজেশন বিজেপি করতে পেরেছে তার জন্য পাচ্ছে। কিন্তু ওই যে বললাম যে এখানে মানে কলকাতায় দাঙ্গা করানো বা বর্ধমানে দাঙ্গা করানো যতটা কঠিন, মেরাটে কতটা সহজ, ততটা চেয়ে অনেক সহজ। এই বাঙালির মানে চিরাচরিত যে রেজিস্ট্যান্স, সেইটার সামনে এসে বিজেপি ব্লক হয়ে যাচ্ছে। দেখো, আজকাল বিজেপিকেও বলতে হচ্ছে না না আমাদের অনুষ্ঠানে না মাছ খাওয়ানো হয়, আমরা মাছ খাই। কিন্তু ওদের যেই দিল্লির যে নেতাটা আসছে, সেই দিল্লির নেতাটা তো মাছ খায় না। ফলে তার সঙ্গে যে কর্মীটা কথা বলছে, সে 4 মিনিট কথা বলছে, 5 মিনিট কথা বলছে, বেরিয়ে এসে বলছে এ তো মাছই খেতে জানে না, কে সাথে কী কথা বলবো। তো এই যে দুটো সংস্কৃতির তফাৎ, সেটা বিজেপি কিছুতেই ডাইজেস্ট করতে পারছে না। সেম থিং ইন দ্য সাউথ ইন্ডিয়া। এখানে সাউথ ইন্ডিয়া বিজেপি ইনরোড দিতে পারে না, কারণ সাউথ ইন্ডিয়া গিয়ে যদি বলো যে অমুক খাবার খাবে না, তমুক খাবার খাবে না, লুঙ্গি পরলে মুসলমান, এমন স্ট্যালিন আর বিজয়ন তারা করবে যে তুমি সমুদ্র পালাতে পারবে না। সংস্কৃতিটা ইম্পর্টেন্ট, সংস্কৃতিটাকে এখনও বিজেপিকে রেজিস্টার। আবার আমি বলছি, আমি বিশ্বাস করি যে বাঙালি হিন্দু এরকম নয় যে পল্লী সমাজে রবীন্দ্রনাথ যা লিখেছিলেন, সাংঘাতিক মুসলমানকে পছন্দ করে, কিন্তু এরকমও আবার নয় যে গিয়ে সবার গলা কেটে দাও। আচ্ছা, ওরা আছে থাকুন, ওরা নিজেদের মতো বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে আছে, আমাকে একটু ঈদের সময় সেমই দেয়, আমি তাতেই খুশি, ঠিক আছে। এই যে মানে ব্যারিয়ারটা তৈরি করা, গুজরাটে যে আহমেদাবাদে যে ওয়ার্ল্ড সিটি তৈরি করেছে, যে না মুসলমানদের ওপাশ থেকে আসতে দেওয়া হবে না, ওরা ওপাশেই ব্যবসা করবে, ওপাশেই থাকবে, ওপাশেই খাবে, সেটা কলকাতায় করা সম্ভব নয়। মানে অন্তত এখনো অবধি সম্ভব। হ্যাঁ, এখন অবধি সম্ভব না। মানে তুমি মানে ঘোর মানে মুসলমান বিদ্বেষী হয়েও তুমি দেখা যাবে অষ্টমীর দিন তুমি একটা কাবাব অর্ডার করে ফেলেছো, তো তুমি তারপরে তোমার মনে হবে তাহলে কি ঠিক হচ্ছে এতটা রোজ গালাগাল দেওয়া, আর কাবাব টাবাব খাই একটু। আরেকটা জিনিস যেটা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে বাংলা ভাষা। তুমি পরিযায়ী বাঙালি, আমি ধরে নিচ্ছি সে মুসলমান, যাদের ওপর না হয় এখানকার হিন্দুদের একটা ক্ষোভ থাকলেও থাকতে পারে, কিন্তু সাধারণভাবে বাঙালি ট্যুরিস্টদেরও মাঝে মাঝেই শোনা যায় যে ভাষা নিয়ে তার সাথে ইয়ার্কি করছে অন্য লোকে। এই যে জিনিসটা, যেটা আমরা যখন দিল্লিতে কাজ করেছি, তুমি কাজ করেছো, আমি কাজ করেছি, সেই সময় সেটা ইয়ার্কির লেভেলে ছিল, এখন এই যে একটু সিরিয়াস লেভেলে হয়ে গেছে, এটার কোথাও কোনো ইম্প্যাক্ট আছে কি? অবশ্যই ইম্প্যাক্ট আছে। দেখো, হয়তো আমরা বলছি যে মুসলমান পরিযায়ী শ্রমিক মার খাচ্ছে, কিন্তু তুমি যেটা বলেছো তুমিও সেটা জানো, আমিও সেটা জানি যে সেই সময় বাড়ি ভাড়া পাতে অসুবিধে হতো, কারণ তুমি মাছ খাও বলে। এবার কলকাতার যে বাঙালি মানে খুব নাকুচু, মানে যে প্রতিবার সিপিএমকে ভোট দেয় এবং মনে মনে খুব বিজেপি, সেও তো জানে যে তার ছেলে বউয়ের কী সমস্যা হচ্ছে, ফলে ওইটার যে আঁচ, সে আঁচটা তার গায়ে লাগছে। সেটাতে সে হয়তো মুখে বলছে না, কিন্তু তার ভেতরে ভেতরে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, যে ক্ষোভটাকে মানে আমার ধারণা বিজেপি কিছুতেই বুঝতে পারছে না। অল সেড অ্যান্ড ডান ইন বিজেপি, মানে বিজেপির বেস্ট ইলেকশনও ন্যাশনালি বিজেপি কোনোদিন 37%-এর বেশি ভোট পায়নি। তার মধ্যে তাহলে তোমার কাছে 63% ভোট তোমার বিপক্ষে আছে। এবার রাহুল গান্ধী কিউবাতে চলে যায়, লোকসঙ্গীত গায়, লাতিন আমেরিকায় অন্য আর কি করে আমি জানি না, তাই জন্য হয়তো বাকি 67% একজোট হচ্ছে না।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো লোকসঙ্গীত টকসঙ্গীত খাওয়াতে ওরা বিশ্বাসী নন। উনি ওই মানে উনি সুযোগ পেলেই ওই মানে বাকি যে 50%টাকে আছে তাদেরকে একজোট করে ফেলবেন। আমার মনে হয় সেটা ওনার জন্য প্লাস পয়েন্ট, এবং সেটা বাঙালির জন্য এখনও প্লাস পয়েন্ট। আমি যদি ঘুরিয়ে দেখলে কি এই কথাটা বলতে পারি যে এইটার একটা অ্যাডভান্টেজ তৃণমূল নিচ্ছে, মানে এই যে বাংলার মেয়েকেই চায়, ওই জিনিসটা এখনো ভ্যালিড অ্যাজ আ স্লোগান। হ্যাঁ, ভেরি ভ্যালিড স্লোগান। মানে আমি আবার কি বললাম যে এটা তৃণমূল ইলেকশনটা জিতছে এরকম নয়, না অনেক উইথে ভেরি পজিটিভ স্লোগান। তৃণমূল এই কারণে জিতছে যে বিজেপি একটা বহিরাগতদের দল। সত্যি সত্যি মানুষ বিজেপিকে এখনও বহিরাগতদের দল মনে করে। সত্যি সত্যি মানুষ এখনও বিজেপির লোকের সঙ্গে বিকেলবেলা তুমি পার্কস্ট্রিটে বেড়াতে যাবে না, ও কি খেতে বলবে বাবা, আমি তো নেই। তুমি বইমেলায় একটা বিজেপির লোকের সঙ্গে দেখা হওয়ার পরে কফি খেতে গেছো, কারণ ও তোমাকে যেসব বই পড়তে বলবে তুমি সেগুলো পড়বে না। এই যে বাঙালির মানে বিজেপি যে সত্যি, ইটস ভেরি ট্র্যাজেডি ফর বিজেপি যে বিজেপিটা বাঙালিদের দল হয়ে উঠতে পারল না। যদিও শ্যামাপ্রসাদের তৈরি দল, যদিও বিজেপিটা বাঙালির লম্বা ইতিহাস আছে, কিন্তু বিজেপি বাঙালির দল হয়ে উঠতে পারল না। দেখো, আমি যোগী আদিত্যনাথের ইন্টারভিউ করেছিলাম, জয় শ্রীরাম বলাটার মধ্যে কোনো অপরাধ নেই। যখন সংকটমোচন মন্দিরে সন্ধেবেলা একটা লোক দাঁড়িয়ে জয় সিয়ারাম বলে, তার মধ্যে একটা আবেগ আছে। কিন্তু সেটা রাস্তায় একটা মুসলমানকে দেখে স্লোগান দেওয়া, এটা আবার বাঙালি মেনে নেবে না। আমার নিজের ধারণা ওই অন্নপূর্ণা এবং ঈশ্বরী পাটনির মতো গল্পটা, যে বাঙালি বেসিক্যালি আমার সন্তান থাক দুধে ভাতে খুব সাংঘাতিক ওই মানে রাগ উষ্মা। বাঙালির কাছে ডোনাল্ড ট্রাম্প খুব প্রিয় নয়। মানে বাঙালিকে যেসব স্টোরিগুলো বিক্রি করার বিজেপি চেষ্টা করছে, বিজেপিটা বুঝতে পারছে না বাঙালি অলওয়েজ একটু ফেলিওরদের ভালোবাসে। কর্ণ, দেবদাস, বাঙালি কোনো সফল প্রেমিককে কোনোদিন ভালোবাসেনি। বাঙালি সবসময় প্রেমে ব্যর্থ হয়েছে, হাফসোল খেয়েছে, মদ খেয়ে মারা গেছে, এরকম লোককে বাঙালি হেভি পছন্দ। হ্যাঁ, বাঙালি মারাদোনা অনেক বেশি পছন্দ, যে বেসিক্যালি ড্রাগ খেয়ে বাইরে চলে। বাঙালি কিন্তু মানে জার্মান ফুটবল তারকা ক্লিন্সম্যান কে কার কথা বলছো, বাঙালির কাছে খুব ভালো অবজারভেশন এটা। বাঙালি একটু ব্যর্থ, একটু অসফল, এরকম লোক কি পছন্দ করে। তুমি বাঙালির কাছে যদি চার্টার্ড ফ্লাইটে নেমেছো, অডি গাড়ি থেকে বেরোছো, মানে সিপিএমের ওই ডাক্তার নেতা বইমেলা থেকে যেই অডি গাড়িতে চলে বেরিয়ে যাচ্ছে সবাই তাকাচ্ছে, ঠিক আছে। যে লোকটা অটোতে চলে যাচ্ছে তারও হয়তো বাড়িতে দামি গাড়ি আছে, আর তার দিকে লোকে খুশি দেখেছো, এ না বই ভালোবাসে, কত বই কিনে অটোতে ফিরছে, হয়তো সেও পরে চড়ছে। কিন্তু এই যে বাঙালির যে দ্বৈত চরিত্র, বাঙালি মেঘনাথ, দেবদাস এদের মধ্যে বেঁচে আছে। তা নাহলে মেঘনাথ বধ কাব্য তো পপুলার হয়। মানে বাঙালি তো মানে কর্ণকুন্তী সংবাদে বাঙালি ব্যর্থতাকে ভীষণ ভালোবাসে। সুভাষ বোস, বাঙালি সুভাষ বোসের প্রতি যে ভালোবাসা, সে গান্ধীর কাছে হেরে গেছে বলে। যদি জিতে যেত তাহলে কী হতো আমার সন্দেহ থাকতো। তো এই যে বাঙালি চরিত্রকে বোঝা, নেই তুম লোগো কো বহুত সফল হোনা, সব অর্ধেক লোক কোনোদিনই ভোট না দিয়ে বেরিয়ে চলে যাবে। অমিত শাহ বোঝা উচিত যে মানে সুভাষ ঘরে ফেরে না, এটা পপুলার। সুভাষ ঘরে ফিরে এলে কি হতো এটা কেউ কোনোদিন ভাবেনি। চমৎকার, ঠিক আছে। আমার মনে হয় যে বাঙালি মননকে বুঝতে বিজেপির একটা ব্যর্থতা আছে। বাঙালি খুব সফল পুরুষদের পছন্দ করে। একদম শেষের দিকে চলে এসেছি, তোমাকে আমি সির্ফ জিজ্ঞেস করছি, ধরো তুমি তো একটা রাজনৈতিক পরিবার থেকে আসো, সেই রাজনৈতিক পরিবারে তোমার পরিবারের মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, সেইটা তোমাকে সাংবাদিকতায় হেল্প করেছে না করেনি? একটা ইনিশিয়াল হেল্প করেছিল প্রথম দিকে, যে কিছু লোকের সঙ্গে পরিচয় হতে, তাদের সম্পর্কের আগল ভাঙতে সাহায্য করেছিল। যদি ভেরি অনেস্টলি স্বীকার করি, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে যদিও আমি তার দর্শনটা বিশ্বাস করি না, কিন্তু ওই অ্যানালিটিক্যাল যে মাইন্ডটা সেটা তৈরি করতে প্রথম দিকে যে কাগজে কাজ করেছি সেটা হেল্প করেছিল। যে ইউ মাস্ট নট বি সোয়েড অ্যাওয়ে বাই যার সঙ্গে তুমি মিশছো, তুমি মঞ্চ বোঝবার চেষ্টা করো এই লোকটা কেন এটা বলছে। মানে তুমি আনন্দবাজার পত্রিকার সেই সময়কার কথাটা আমি অবশ্যই মানে আনন্দবাজার, এবং তুমি নামই করলে অভিক সরকারের এই মানে অবদানটার কথা আমি স্বীকার করব। অবশ্যই মানে যে কাজ করেছে সে তুমিও বলবে আমিও বলবো। তুমি যার সঙ্গে মিশছো তাকে দিয়ে খুব মানে ভেসে যেও না, বরঞ্চ তুমি মাথায় রাখো যে সে কেন এটা বলছে, সেটা আমার মনে হয় কাজ করেছে। রাজনৈতিক পরিবারের থাকাটা
প্রথম দিকে অবশ্যই কিছু লোকের সঙ্গে পরিচিত হতে সুবিধে করেছে, কিন্তু পরবর্তীকালে আমি যেভাবে মানে মানে আমি আজও বিশ্বাস করি, আমি তার সাথে কাজও করি না, প্রায় 20 বছর কাজই করিনি তার সঙ্গে, কিন্তু অভিজ্ঞবাবুর যে দর্শনটা, যে দূর থেকে বোঝবার চেষ্টা করো যে এটা কেন হতে চলেছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেখানে আমি যাদের সাথে কাজ করবার চেষ্টা করি, আমি তো মানে সে অর্থে বলতে গেলে আমার স্ত্রীর যেমন মনে করি আমি একটা উচ্চবর্ণের ব্রাহ্মণ, কিন্তু আমি যে মুসলমান সাইকিকে বোঝার চেষ্টা করি যে কেন তারা এইভাবে রিয়্যাক্ট করছে, বা তথাকথিত সাবল্টান না, তথাকথিত সাবল্টানরা সবসময় গ্রো করছে, তাদের আবার ছড়িয়ে যাচ্ছে, তারা গ্রো করছে, তারা একজোট হচ্ছে। সেই আমি যেখানে এখন থাকি রাজাবাজারে, এক পাশে মুসলমান, আমার পিছনে মানে 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 হরিজন বস্তি, তো তারা সরস্বতী পুজোয় এত উত্তেজিত কেন যে সারা রাত ধরে গান বাজালো, সেটা আমার বলবার চেষ্টা করি যে ওদের রাইজ অফ দ্য সাবঅল্টার্নটা কোথায় যাচ্ছে, যে ওরা সরস্বতী পুজো করতে পারে। তো সেটা বোঝার জন্য আমার মানে হরিজন নেতার চাইতে ওদের যে পাওয়ার স্ট্রাকচার, ওরা যেভাবে একটা মন্দির, তো মানে মন্দির মানে সরস্বতী পুজোর ঠাকুরটা সাজাচ্ছে, বা ওরা যেভাবে অন্য একটা পুজো করছে, ওদের পুজোর ম্যানিফেস্টেশনটা আমি বোঝার চেষ্টা করি। সত্যি সত্যি মানে মায়াবতীর মতো কোনো পলিটিশিয়ান এদেশের দলিতদের কতটা এগিয়ে দিতে পেরেছে। দেখো মানে পলিটিক্স ফাইনালি, মানে ওয়াই গান্ধী ওয়াজ সাকসেসফুল অ্যান্ড ওয়াই মমতা ওয়াজ অলসো সাকসেসফুল, মমতা ইজ অলসো সাকসেসফুল, মোদি, তারা এই যে মানে আমি যে শ্রেণীটাতে বিলং করি সেই শ্রেণীর বাইরের লোকটাকে চিনতে পেরেছে, সেটা আমার মনে হয় খুব জরুরি। খুব ভালো বললে। আজকে আমরা এইখানেই শেষ করছি, তোমাকেও বেরোতে হবে তাড়াতাড়ি। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আর আপনারা দেখতে থাকুন, কেমন লাগছে আমাদের জানাতে থাকুন, দেখতে থাকুন আমাদের পডকাস্ট মুখে মুখে।